বলছেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এবং সাধারণ মানুষ যেটা চাইছে, তাহলে এখান থেকে কি নতুন করে শেখ হাসিনার উত্থান হবে? শেখ হাসিনার উত্থান তো হবে, সেটা ঢাকায় রাখা যাবে না। এখানে সারা পৃথিবীতে একটা ইয়া আছে যে ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হতেই হবে। এটা জাতিসংঘকে যতটা কিছুদিন হলো জাতিসংঘকে ভুল বুঝে রাখছিল, 2018 থেকে জাতিসংঘের সাথে ওয়ার্ক করছে ইউনুস, যার জন্য জাতিসংঘ এসে সেনাপ্রধানকে থ্রেট করছে যে না, শেখ হাসিনাকে সমর্থন দিও না, মানে একটা বৈধ সরকারের পক্ষে তুমি কাজ করো না, ভায়োলেন্ট যারা করতেছে, ভায়োলেন্স করতেছে তাদেরকে বিরুদ্ধে কিছু করো না। এটা জাতিসংঘের রোল আমরা তো দেখলাম, ওরা তো নিজেরা স্বীকার করছে। তো সেই সব জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে, যারা এই রোল প্লে করছে তারা নিজেরাই কিন্তু অনুতপ্ত। তো তারা এখন উল্টো বিবৃতি দিচ্ছে। ইভেন ব্রিটেন পর্যন্ত, ইউরোপীয় ইউনিয়ন সকলেই কিন্তু শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছিল। এখন তাদের একেবারে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে ইট ওয়াজ এ কনস্পিরেসি। একটা সুন্দর দেশকে ধ্বংস করার জন্য ইউনুসের একটা কনস্পিরেসি, যার জন্য আপনি বলতে পারেন ইউনুস একটা নোবেল লরেট, সে একটা সরকার প্রধান হিসেবে গেছে, তাকে 5 মিনিটের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবে না, জাস্ট রিজেক্ট করে দিছে। তার আবেদনটাকে আউটরাইট রিজেক্ট করে দিচ্ছে যে না, তার সাথে হবে না। কারণ ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে খবর আছে যে সে যে মানবাধিকার লঙ্ঘন করছে, সে যা যা করতেছে সব ডকুমেন্ট তার কাছে আছে। সেও তো একজন লয়ার, তার কাছে সব খবর আছে, যার জন্য সে ইউনুসকে ইগনোর করে। আর ইউনুসের এটা তো সরকারি সফর ছিল না, তার তো কোনো বুক তৈরি হয়নি, শিডিউল বুক তৈরি হয়নি, তো নোটবুক থাকে, পকেট বুক থাকে। আমরা তো প্রাইম মিনিস্টারের সাথে ভিজিট করছি, আমাদের নাম পর্যন্ত থাকতো যে কে কোথায় কখন কি কি প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করবো। কিন্তু তার এই প্রোগ্রামে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে কিছু নাই, কোনো প্রোগ্রাম নেই, ব্রিটেনের সাথে কোনো প্রোগ্রামই নেই, কোনো লোক তাকে এয়ারপোর্টে আনতে যায়নি, ঠিক আছে, বাংলাদেশের এমবাসি থেকে। তো এটা সে তো একেবারে প্রতিটি মুহূর্তে মিথ্যার উপর বেস করে কাজ করছে। তারেকের সাথে দেখা করতে যাইতেই পারতো, তার তো $1 মিলিয়ন মালিক, সে তারেকের সাথে একটা প্রাইভেট ট্যুরে চলে যেতে পারতো, যে লন্ডনে গিয়ে দেখা করে আসতো। কিন্তু সে এই সাধারণ এত টাকার মালিক হয়েও যে হিলারি ক্লিনটনকে সাহায্য করে, সে বাংলাদেশের ফার্স্ট ক্লাসে, বাংলাদেশ বিমানে না গিয়ে ফার্স্ট ক্লাসে গিয়াতে এমিরাতে হাই প্রাইস দিয়ে সবাইকে নিয়ে গেছে। এটা তো সবাইকে ঘুষ দিচ্ছে সে। যাই হোক, সে পারে না এমন কোনো কিছু নাই, যার জন্য সে দেখাচ্ছে যে আমাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা আমি করেই ছাড়ব। এই জন্য সে হয়তো তারেকরে এই ধরনের একটা বাজে প্রস্তাব দিয়েছে। এবং তারেক, আমার মনে হয় যে তারেক, যেহেতু তারেকের ওই পাস্ট, গ্রেনেড হামলা, দাউদ ইব্রাহিম, এই সব পাস্ট মিলিয়ে আমরা একটু ইকুয়েশন করতেছি, সে হয়তো তার এই মেটিকুলাস ডিজাইনের ভিতরে তারেক পড়েও যেতে পারে। অলরেডি বিএনপির খানিকটা কক্ষচ্যুতি ঘটছে, এটা তো আমরা লক্ষ্য করছি। তারা সেই ডিসেম্বরে তো নেই, তো 31 ডিসেম্বর 2025-এর নির্বাচনে নেই তারা তো ওইটাই বলছিল। সালাউদ্দিন তো ইউনুসের সামনেই বলছে যে 31 ডিসেম্বরের আগে নির্বাচন করতে অসুবিধা কোথায়, সেখান থেকে ওরা সরে আসছে একেবারেই। মানে এই যে মোহাম্মদ ইউনুস এরকম একটা কথা বলছেন, এই যে তাকে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে একটা এতটা মাখো মাখো সম্পর্ক, এর কিন্তু একটা অন্য ছবি আমরা এর আগে দেখেছিলাম। তার এই মাখো মাখো সম্পর্কটাই আমরা দেখেছিলাম জামাতের সঙ্গে, এখন বিএনপির সঙ্গে। তাহলে আসলে কি বাংলাদেশে একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস? আর সেই কোণঠাসা হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্যই তিনি কি আসলে এমন কাজ করছেন? আর এর ফলে আসলে লাভটা কার হচ্ছে? লাভ কি হচ্ছে শেখ হাসিনার? তাই নিয়ে করব আমাদের পরবর্তী আলোচনা। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, এই জায়গাটাই একদম পুরো জানতে চাইবো যে তাহলে লাভটা কার হচ্ছে? শেখ হাসিনার? এই যে কাজটা করছেন মোহাম্মদ ইউনুস, একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে, তিনি কোণঠাসা হয়ে পড়ছেন। এটা হচ্ছে ষড়যন্ত্র। এটা কিন্তু সুন্দর ক্লিয়ার পথ না যে পথে উনি হাঁটছেন, এটা পরিষ্কার, সকলের কাছেই পরিষ্কার। ইউনুসের এই রহস্যজনক কথাবার্তা, ইউনুস কিন্তু এ পর্যন্ত
দৃঢ়ভাবে কোনো কথাই বলে নাই, যে রোড ম্যাপ দেয় নাই যে বা এত তারিখে ওই তারিখে আমরা করা যায় কিনা। আবার একটা এসেই তারেকের সাথে দেখা করে এসেই সাথে সাথে সে সর্বদলীয় একটা মিটিং করতে পারতো, তা তো করে নাই, তা করছে না এবং সে করবেও না। সে এইভাবে চেষ্টা করবে দুই ধরনের, টাইম কিল করা, তারপরে যদি অনাকাঙ্ক্ষিত সামথিং আনএক্সপেক্টেড কিছু যদি হয়ে যায় তখন তো সে আরো সুযোগ পাবে, অজুহাত পাবে, এরকম সে ওই ধান্দার ভিতরে আছে। সে অ্যাট এনি কস্ট কিছুদিনের জন্য হলেও সে থাকতে চায়, আর যদি তার ক্ষমতাটাকে আরেকটু ইলংগেটেড করা যায় সেই ষড়যন্ত্রের ভিতরে সে সব সময় আছে। তার ভিতরে সে কিন্তু ক্লিয়ার না, সে পরিষ্কার। তো এইখানে একটা বিষয় মনে হচ্ছে যে তার পিছনে যারা তাকে বসিয়েছে তারা, আমার মনে হচ্ছে যে যে ডিপ স্টেট এবং যারা ওই অ্যালেক্স সোরোজ এরা আমার মনে হয় ভীষণ অ্যাক্টিভ। তার কারণ আপনি ইয়াদের সেন্ট মার্টিন ইস্যুটা আমরা একটু দেখা দরকার। সেন্ট মার্টিন ইস্যুটা কিন্তু আজকের না, এটা কিন্তু বহু আগের, বহু পুরানো, এবং সেখান থেকে কিন্তু এই বক্তব্যটা আজও অ্যালাইভ আছে এবং এটা নিয়েই চলছে। করিডোর, সেন্ট মার্টিন এবং এগুলোর থেকে কথা হয়েছিল কি বাংলা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট যা বলে এটা তো সারা পৃথিবীতে বাইবেলের মতো হয়। কিন্তু দেখা গেল যে মোদি সাহেব বললো যে মোদি উইল টেক আপ লুক আফটার রিজিওনাল বাংলাদেশ এবং সাউথ এশিয়ান বিষয়টা। কিন্তু আমরা কিছুদিন পরেই দেখলাম যে একেবারে ইউটার্ন করে অনেক কিছু ঘটে গেল এখানে, যে করিডোরের বিষয়টা চলে এলো, এখানে খলিল চলে এলো, সবকিছু একেবারে ইনুস তার ইচ্ছা মতোই করে যাচ্ছে। এই সাহসটা ইনুস পেল কোথায়? তো এই জায়গা আমার মনে হচ্ছে যে ওই অ্যালেক্স সোরোজ এবং ডিপ স্টেট তারা ভীষণ ভাবে অ্যাক্টিভ। তা নইলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট সে কথা রাখবে না, এটা কিন্তু ভেরি মাচ আনইউজুয়াল, এটা হয়ই না। তো এইখানে ইনুসের পিছনে যে শক্তিটা কাজ করছে, আমার মনে হয় সেই শক্তিটা এখনো ইনুসকে মিসলিড করছে। তো এই জন্য এই খেলাটা হয়তো, এই খেলার ভিতরে তারেকরে নিয়ে কিছুদিন হয়তো ক্ষমতায় রেখে তারপরে তারেকের ভবিষ্যৎ যা হবে শেষ হয়ে যাক রাজনীতি। এই খেলায় গেলে তো যেই যাবে সে তার রাজনীতি শেষ হয়ে যাবে। মানে আপনি কি এটা বলতে চাইছেন, যেভাবে আমরা দেখেছি যে ইউনূসের প্ল্যানের মধ্যে পড়ে গিয়ে শেখ হাসিনা একেবারে ক্ষমতাচ্যুত, দেশচ্যুত, মানে সব জায়গা থেকে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, তাহলে কি সেই